তিনি এই বছরই দেশে ফিরবেন। তাকে কিন্তু একটি আদালত সাজা দিয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চালু রয়েছে এবং তার দল আসলে বাংলাদেশে কোনো সংগঠিত আচরণ কিংবা কোনো ইতিবাচক কোনো আচরণ কিন্তু করতে পারছে না। এটাতে যাওয়ার আগে আমি বলি, শেখ হাসিনা তো প্রায় দুঃখ করতেন যে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ এত বড় একটা সংগঠন, কেউ কোনো প্রতিবাদে আসলো না, বের হলো না। ঠিক বঙ্গবন্ধু হত্যার পর যেমন আওয়ামী লীগ চুপচাপ ছিল, কেন ইনি যারা হচ্ছে, তার কারণ হলো একটাই, আমি যেটা দেখেছি আওয়ামী লীগের মধ্যে একেবারে অত্যল্প হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড নেতা ছাড়া বাকি সবাই তাদের নিজস্ব স্বার্থসিদ্ধি নিয়ে বেশি ব্যস্ত থাকে, নিজেদের সম্পদ রক্ষা নিয়ে বেশি ব্যস্ত থাকে। দলীয় আদর্শে দলের জন্য জান কোরবান করার মতো দল সেটা গড়ে উঠে নাই, এই জন্য এটা ঘটে। না হইলে এত শক্তি থাকার পর ওকা যখন বলতো যে ছাত্রলীগই যথেষ্ট, বেগম খালেদা জিয়াও বলতেন ছাত্রদলই যথেষ্ট, তো যথেষ্টরা তো যথেষ্ট হয় না, ইষ্টকুটুমও হয় না, তখন বাড়ছে। ঐকিক নিয়মের কথায় যদি আসি আপনার এই প্রশ্নের উত্তরে, আমরা নর্মালি বলি ঐকিক নিয়মটা খুব প্রিয় জিনিস। 3.5 বছর ক্ষমতা থাকার পরে বঙ্গবন্ধুর পিরিয়ডে হত্যার পর ক্ষমতায় আসতে আবার 21 বছর লেগেছে। তো এখন এই ঐকিক নিয়মে করতে গেলে তো আরও বিশাল ব্যাপার হয়ে যায় ক্ষমতায় আসতে গেলে। যদি তিনি আসেন তাহলে রবার্ট ব্রুস হবেন, অসুবিধার কিছু নেই, রবার্ট ব্রুস বারবার হয়েছেন। ইয়েস, আই ডু এনকারেজ অ্যান্ড আই ডু ওয়েলকাম। উনি যদি বঙ্গবন্ধুর কন্যা হন, শেখের বেটি হন, শেখের বেটি পালায় না বলেন, উনি তো পালান নাই, উনার সসম্মানে পাঠানো হয়েছে। এখন যে উনি এসে বলতে পারেন যে আমি পালাইনি, আমি ফেস করব, উই ডু ওয়েলকাম। আমরা দেখার অপেক্ষা থাকব। যেমন একসময় প্রথম এরা আবার অসন্তুষ্ট হন কিনা, জিয়াউর রহমান সাহেব এসে সাংবাদিকদেরকে প্লট দিলেন, প্রেস ক্লাবে প্রথম উন্নয়নের জন্য 1 কোটি দিলেন। মাঝে যাচ্ছে কি, আপনি যদি বৈষম্যহীনভাবে ইউনিফর্ম রেটে করেন তাহলে সব দিকের জন্য একটা পলিসি করে করবেন। এখন প্রেস ক্লাবে যাবেন, সেখানে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য 1 কোটি দিবেন, তাহলে টু প্লিজ দেম। সাংবাদিকদেরকে কিছু প্লট দেবেন, টু প্লিজ দেম। এরশাদ আইসা বলল যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি, এগুলো হইল লিগ্যালাইজড ব্রাইবিং। আপনি আইনি কাভারে নিয়ম নীতিতে করে ঘুষ দিচ্ছেন, দরকার তো নাই। নিয়ম নীতি আপনার যে গরিব জনগণের জন্য যা হবে আরেকজনের তা হবে। বাড়তি হবে কি, আমি এখানে অফিসে চাকরি করব, আমার জন্য একরকম বেতন ধার্য হবে, একটা নিয়ম নীতি থাকবে। কিন্তু তারপরে যেটা বললেন বরখাস্ত করে বা বাদদের, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি কঠোর না হয়, অ্যাকাউন্টেবিলিটি যদি যার যটুক করার সেটুক না হয়, তাহলে যা ঘটার তাই হবে। আবার সেটা হতে গেলে মুখ চেনা মুগের ডাল, আমরা আর মামারা একসাথে হবে। আপনার একটা গল্প বলি, সব তো কঠিন কঠিন কথা হয়। ওই যে বাড়িতে দারোয়ান রাখছে, নাইট ডিউটি তার, রাত্রে সে যখন থাকবে পাহারা দেবে। দারোয়ান ভীষণ হুজুর মানুষ, তো রাত্রে স্বপ্নে দেখছেন মালিক যে প্লেনে যাবে সেই প্লেনটা ক্র্যাশ করবে। বলল যে সকালে আপনি স্যার যাবেন না, এই প্লেনটা ক্র্যাশ করবে, আমি স্বপ্নে দেখেছি। তো ঠিকই মালিক গেলেন না, হুজুর মানুষ, কিন্তু ওই প্লেনটা ক্র্যাশ হলো। তাহলে এরে কি পুরস্কার দিতে হয়? এরকম একটা দরবেশ তার জীবন বাঁচাই দিল। তার হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেমে তার পুরস্কারটা হয়েছিল, হি ওয়াজ ডিসমিসড ফ্রম দ্য নাইট গার্ডশিপ। কারণ তার তো চাকরি নাইট গার্ড, জাগন থেকে কাজ করার, উনি ঘুমায় স্বপ্ন দেখলেন কেমনে? তাহলে এই হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম থাকবে। আমাদের এক সচিব হঠাৎ করে রাত্রে 2টায় এক জায়গায় গেলেন ইন্সপেকশনে, বেশ আগের গল্প। তো দারোয়ান যিনি আছেন গেট খোলার ওই মন্ত্রণালয়ের, সে তো গেট খোলে না। উনি পরিষদের, আমি তো এই তোমার যে অফিস এই সাহেবেরও উপরের মন্ত্রণালয়ের সচিব, বলে যে আমি আপনাকে চিনি না। আপনি স্যার সচিব আছেন, চিনি না। আমি চিনি আমার উপরে যে সুপারভাইজার, তাকে চিনি। আমার সুপারভাইজার সাহেবকে বলেন, উনি হুকুম দিলে খুলে দেব, খুলে নাই। তাহলে সুপারভাইজার শুনে তো বললে তুমি সচিব, বলে যে না স্যার আমার তো খোলা। হি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যেটা থাকবে, সেখানে যদি আপনি কঠোর না হন, আপনি বানরকে আদর করে কোলে পুষবেন,
বলে বসে খাওয়াবেন, তারপরে বানরের বাদরামি সারানোর জন্য খাওয়ার পরে তারপর দেশে 2টা বেদ দিতে হয়, তাহলে বানর আবার তার নিজের জায়গায় চলে যাবে। তা না হইলে বানর আস্তে 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 রাজার মাথায় উঠে। তখন উজিরকে বলে, উজির কষ্ট লাগছিল তো কেন দেই নাই? বলে যে হ্যাঁ রাজা বুঝেছি, এই জন্য আপনি সবসময় রাজা, আমি উজির। যার যতটুক প্রাপ্য সেখানে তাকে সেই সাজা দিতে হবে। সেটুক এনশিওর করতে না পারলে আপনার এটা হবে। যেখানে কিনা মানুষের জীবনযাত্রার একটা স্বাচ্ছন্দ্য আনার জন্য চেষ্টা করার কথা সরকারের, সেখানে উল্টো যা আয় করতো তার চেয়ে সেই আয় কমিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হলো। দিনের শেষে তার তো খরচ করার টাকা থাকবে না। ধন্যবাদ। 5% স্ল্যাবটা তুলে দেয়া প্রস্তাব হিসাবে আছে, যদি উঠাই দিয়ে এটা ঠিক হবে না। তার কারণ আমি ওখানে এনবিআরে যখন চেয়ারম্যান ছিলাম সেই সময় তো 2007, ওই সময় আমি কিন্তু মাঝখানে 10 এবং 15, নিচে 5-এর কথা তো তুলেছিলামই, 10 এবং 15-র মাঝখানেও 12.5-তে আরেকটা স্ল্যাব করার চিন্তা করেছিলাম। তার কারণ আমার একটা পলিসি ছিল, যেটা আমি হিসাব করে দেখেছিলাম, সেটা হলো মোর সেল লেস প্রফিট, আলটিমেটলি মোর প্রফিট। যে হার কম বেশি বেশি একেবারে ধনীদের উপর সম্পদ কর যান, আরও বড়তে যান। একসময় আমাদেরও 50%-এর উপরে ট্যাক্সের বিধান ছিল, একসময় আমরাও 50%-এর উপরেও ট্যাক্স দেওয়া হয়েছে, উপরে স্ল্যাব ছিল। তো 5%টা যেটা করেছে এটা তুলে দেওয়াটা ঠিক হবে না। বরং আমি সবসময় বলেছিলাম যে উপরের দিকে একেবারে বড় যারা 25%-এর 30%-এর এই সীমাটা তো একটা কমিয়ে নেওয়া দরকার ছিল। 30% না করে 25% থাকবে। কারণ করের চাপটা যত বাড়বে আপনি কালেকশনের ক্যাপাসিটি তত বাড়াতে হবে। তা না বাড়াইলে যত কম থাকবে তত আপনার জন্য ইজি হবে। আপনি আওতা বাড়ান। আমি নেটটা সবসময় বলতে চাই না, নেট বললে মনে হয় যেন জাল মেরে ধরা টরা এরকম মনে হয়। তো আওতা বাড়ান, সহনীয় পর্যায়ে থাকুক। কারণ বাজেটে বাস্তবায়নের জন্য সবসময় 3টা জিনিস বিবেচনা রাখতে হয়। আমি আগেও একবার বলেছিলাম, সেটা হইল অ্যাফোর্ডেবল কিনা। আপনি যাদের উপরটা যেটা ধার্য করবেন এটা অ্যাফোর্ডেবল কিনা তার পক্ষে। জুলুম করে কোনো উন্নয়নের জন্য হোক, রাষ্ট্রের সুবিধার জন্য হোক নেওয়া যাবে না। তাহলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে, নিরিবিলি দেবে অ্যাফোর্ডেবল হইলে। আর দ্বিতীয়টা হইল আপনার সেটা ইমপ্লিমেন্টেবল কিনা। আপনি নিজে করলেন, অ্যাফোর্ডেবল হইলেও কালচারালি সংস্কৃতির দিক থেকে আমরা দিতে চাই না। দেশপ্রেমে একটা বিরাট ব্যাপার আছে, আমরা ফাঁকিতে অভ্যস্ত হই, আমরা নেতা মানি না, সিদ্ধান্ত মানি না। আমাদের এই আনরুলিনেসটা এখন না, আগে। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটার উপরে কর বসিয়ে দিয়েছে, কিন্তু সরকারি চাকরিজীবীদের কিন্তু প্রভিডেন্ট ফান্ডের উপরে কর নাই। এবং আরেকটা বিষয়, বেসরকারি চাকরিজীবীদের চাকরির নিরাপত্তা তো কম। একটা সংবাদপত্রে যিনি চাকরি করেন, কালকে চাকরি চলে গেলে নতুন সংবাদপত্রে তিনি যখন জয়েন করবেন সেই সংবাদপত্রে প্রভিডেন্ট ফান্ড নাও থাকতে পারে। অতএব তিনি কিন্তু সরকারি চাকরিজীবীদের মতো চাকরির শুরু থেকে একেবারে রিটায়ারমেন্ট পর্যন্ত যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটানো যায় বা জমা দেওয়া যায়, সেই সুবিধা কিন্তু অনেক প্রাইভেট চাকরিজীবী সারা জীবনে পান না। ভালো প্রতিষ্ঠানে গেলে থাকে প্রভিডেন্ট ফান্ড, ভালো প্রতিষ্ঠানে না গেলে প্রভিডেন্ট ফান্ড থাকে না। অথচ সেই প্রভিডেন্ট ফান্ডের উপরে, বেতনের টাকার যে প্রভিডেন্ট ফান্ড সেটার উপরে কর বসিয়ে দিয়েছে। একই দেশে বেসরকারি চাকরি আর সরকারি চাকরির কর নীতিতে পার্থক্য হবে কেন? টাকা কি বেসরকারিদেরটা আলাদা, অন্য ছবি থাকে টাকার উপরে, আর সরকারিদের ছবি আলাদা থাকে? প্রশ্নটা তো কঠিন, উত্তর তো সহজভাবে দেয়া আরও কঠিন হয়ে যাবে। সেটা হইল বৈষম্য বেশি বেড়ে যাচ্ছে। তাহলে জুলাই আন্দোলনের বৈষম্যহীনতা কোথায় গেল? আপনার জুলাই আগস্টে যারা বৈষম্যহীন বলেছে তারা নিজেই তো বৈষম্যহীন হয় নাই। কারণ তারা যদি বৈষম্যহীন হওয়ার চেষ্টা করতো তাহলে তো তারা প্রথমেই লেখাপড়ায় ফিরে যেত, তারা তো এই ক্ষমতাতে চলে আসতো না। সেটাই তো বৈষম্যহীন নয় বলে প্রথমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। তো এইগুলো আপনার ওয়েলফেয়ার স্টেটের বিচার বিবেচনাটা একটা লেভেলে, সরকারি বেসরকারি হোক, কিন্তু স্ট্যান্ডার্ডটা মিনিমাম একরকম থাকা ভালো। এই যেটা বললেন আপনি, বেসরকারি প্রভিডেন্ট ফান্ডের উপরে ট্যাক্স বসবে, সরকারের প্রভিডেন্ট ফান্ডে ট্যাক্স বসবে না, এগুলো কোনো অবস্থাতে ভালো নজির নয়।
ভারতের মুদ্রাস্ফীতি 3%, পাকিস্তানের 4%, শ্রীলঙ্কাতে এখন প্রায় শূন্যের কোঠায়, অথচ সেই শ্রীলঙ্কা কিছুদিন আগে কি অবস্থায় ছিল। এই যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার, এটা তো সরকারের ব্যর্থতা। এর আগে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, তার আগে শেখ হাসিনা সরকারের ব্যর্থতা। সরকারের ব্যর্থতার জন্য দেশবাসী কেন জরিমানা দিবে, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হচ্ছে, দেশে নাকি প্রায় 1,15,00,000 বা 14 লক্ষ টিনধারী আছেন। এবার তো নিয়ম করা হয়েছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে টিন লাগবে, যে কোনো কিছু করতে গেলে টিন লাগবে, নাকি আবার উঠে দিচ্ছে, এই যে ব্যাংক অ্যাকাউন্টে এটা নাকি আবার উঠে দিচ্ছে। উঠায় দিলেও ধরেন নিয়ম তো ওইটাই থাকবে যে টিন না থাকলে 15% কর দিতে হবে ইনকামের উপরে। এখন বহু লোক তো টিন ছাড়া 15%-এর জায়গায় চলে যাবে, টিন নাই 15% দিয়ে সে 20%-এর যে কর বা 25%-এর কর সেটাকে এড়াবে হয়তো। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি 1,14,00,000-এর মধ্যে নাকি মাত্র 40 লাখ লোক রিটার্ন জমা দেয়। তাহলে বাকিদের রিটার্ন জমা দিতে বাধ্য করুক, সেটা না করে এই 40 লাখের উপর কেন কর বাড়াচ্ছে? আপনি এখন যে প্রশ্ন করলেন এটা তো আমি বহুবার বলে আসছি যে যাদের রিটার্ন দেয় না এটা নিতে পারছে না কেন, নেওয়া হচ্ছে না কেন, এটা তো কোনো কঠিন বিষয় না। আপনি কোনো কোনো কারণে সরকার বাধ্য করে এই জিনিস করতে হইলে তার একটা টিআইএন নাম্বার থাকা লাগবে, সেটা করেছে। কিন্তু ট্যাক্সেবল ইনকাম না হইলেও রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে তারা রিটার্ন দিচ্ছে না, তার মানে সরকারের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তার সক্ষমতার অভাবে কিংবা সদিচ্ছার অভাবে ওটা নিতে পারতেছে না। নিয়ম যেটা আছে সেটা এক্সিকিউট করতে হবে, পালন করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে না নেওয়াটা সরকারের ব্যর্থতা। এটা ম্যাটার অফ 2 উইকস, বেশি লাগে না, 2 সপ্তাহের মধ্যে সব চলে আসবে। কারণ আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনার এসিআর দেয়া, কর্মকর্তার এসিআর দেয়া, দেখা যায় এটা মাসকে মাস, বছর শেষ হওয়ার পরে নির্দিষ্ট টাইম 3 মাস 6 মাস যায়, 1 বছর চলে যায়, তারপরেও দেয় না। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা হইল আপনার মনিটরিং হয় না, যার উপর যে দায়িত্ব তিনি রাখেন না। আমি ওখানে জয়েন করে বললাম যে একটা ক্র্যাশ প্রোগ্রাম 2 সপ্তাহ সময়, এই 2 সপ্তাহের মধ্যে যত বকে আছে সব পরিষ্কার করে দিতে হবে, না হলে যিনি করবেন না তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হবে। ক্লিয়ার হয়ে গেল তো। আপনার এটাও যদি রাজস্ব বোর্ড চায় পারবে, কেন চাচ্ছে না? এটা তো কিচ্ছু না, সহজ, করছে না। আর না করলে আরেকটা যেটা এখন আপনি বললেন যে সঞ্চয়পত্রের উপরে যে ফাইন্যান্স সেটেলমেন্টটা চলে যাচ্ছে, ফাইন্যান্স সেটেলমেন্ট চলে যাওয়ার একটা কারণও আছে। আমি নিজে যেটা লক্ষ্য করেছি, ফাইন্যান্স সেটেলমেন্ট 10%, তার আগে 5% ছিল, এতে একটা বেনিফিট দেওয়া হয়েছিল। কিন্তু কাজটা হয় কি, আমি এটা নিজেও টের পাইনি। কিন্তু ব্যাংকে যাইয়া আমি সঞ্চয়পত্র করতে গেলাম পর, তখন আমাকে ম্যানেজার সাহেব ঘনিষ্ঠ হলে, স্যার আপনি আসছেন তো আপনি কি এখন করে জুলাইয়ের 2 তারিখে নিয়ে যাবেন কি না? তখন আমার মাথা হিট করলো। কারণটা বলে, স্যার বেশিরভাগ সঞ্চয়পত্র এই যে আপনারা সুবিধা রিবেটের জন্য হয়, রিবেটের জন্য হয় ওই জুন মাসের 27, 28, 29, 30-এর দিকে, যেদিন ব্যাংক ক্লোজিং না থাকে শেষ দিনেও করে আবার জুলাইয়ের 1-2 তারিখে আবার এনকেশ করে ফেলে। তাহলে মনিটরিং নেই। তো মনিটরিং করলেই হয়, আচ্ছা, যারা সঞ্চয়পত্র কিনে আগে ভাঙাবে এখন বোধহয় সেটা তাদের জরিমানা করলেই হয়। এখন সেটা করতেছে। আরেকটা জিনিস তো আছে, আর দ্বিতীয় হইল এখন মনিটরিং সেটা আসতেছে যে এটা ফাইনাল সেটেলমেন্টে এভাবে 1 বছর, মিনিমাম 1 বছর থাকতে হবে। আমার কথা হইলো 1 বছর না, 5 বছর মেয়াদি যেটা করবে সেটা স্টেগারিং সিস্টেম হইতে হবে। 1 বছর রাখলে এতটুকু রিবেট, 2 বছর রাখলে এতটুকু, সেভাবে প্রফেশনাল ঠিক করে দিতে হবে। আর যিনি ভাঙ্গাই ফেলবেন, যেমন আমার স্ত্রীর 5 লাখ টাকা ওই ডাবল স্কিম করেছে একটা, এই কিছু টাকা হইলো, গা গরম, অস্থির, কেমনে গৃহিণীরা এটা করে। 50,000 টাকা জমলো একটা কিনলো, আবার 1 লাখ টাকা জমলো একটা কিনলো, এইভাবে অনেক গৃহিণী 40 বছর ধরে জমাচ্ছে। আচ্ছা, উনি এটা করতে যাইয়া, এই আজকেও কথা বললাম, ব্যাংকে গেলাম জানতে, করলো 6 মাস 7 মাস হইলো, ডাবল স্কিম, 6 বছরে দ্বিগুণ হবে। কিন্তু উনি বাপের বাড়ি গিয়ে কার থেকে শুনে আসলেন যে ব্যাংকে করেছেন ওই ব্যাংকের নাকি টাকা টুকা চলে যেতেছে। এটা তো সরকারের টাকা, এটা তো পাবে। আচ্ছা, তো সরকারের টাকা বলে যে ব্যাংক চলে গেলে তো আমি আটকাই গেলাম। হিসাব তো আছে, করলাম তো ব্যাংকে, টাকা সরকারের, এটা তো ওই ব্যাংকের ডাবল স্কিমের, সরকারের সঞ্চয়পত্র না। ও ব্যাংকের ওইটা তো হ্যাঁ। বলে যে ব্যাংক যখন চলে যাবে টাকা পাবো কই? তাহলে তো আমি আজকে খোঁজ নিলাম, বলে যে না, এখন আপনি উঠাইলে তো ওই কন্ট্রাকচুয়াল অব্লিগেশনে কিছু পাবেন না, মূলটা পাবেন। আর এই ফাঁকে
ওই এটা আবার উঠানোর জন্য একটা সঞ্চয়ী অ্যাকাউন্ট করতে হয়, সেখানে আবার মেসেজ টেসেজ হাবজাব বলে কিছু তো কর্তন করছে, ওটা যাবে। আর পরে আরেকজন বললো যে 1 বছর যদি থাকে হয়তো 2% ইন্টারেস্ট হয়ে যায়। তাহলে আস্থাটা চলে যাচ্ছে সঞ্চয়পত্রের। সেখানে যদি আপনি তাহলে কি আমরা আগের জায়গায় থেকে গেলাম, আস্থাহীনতার মধ্যেই যাচ্ছি অনেক। আমি একটা প্রশ্ন করি, আমি বিরতিতে যাব, সেটা হচ্ছে যে যদি সঞ্চয়পত্রে ফাইনাল সেটেলমেন্ট নাই দেয়, তাহলে সঞ্চয়পত্রের সিলিং তুলে দিক, তাহলে তো নর্মাল কর হবে, যাই আয় হবে নর্মাল কর হবে। একটা সমস্যা হয়ে গেছে, আমরা টকশোতে যখন কথা বলি এখানে আরেকটা ক্যাডার সৃষ্টি হয়েছে না। টকশো ক্যাডারে বলার সময় আপনি দেখবেন যে আমরা এত পণ্ডিত সবটা বলতে পারি, কিন্তু ওই চেয়ারে গেলে অনেক কিছু বলতে পারে না। টকশো ক্যাডার থেকে যিনি মন্ত্রী হয়ে যান তিনি এখন ভিন্ন সুরে কথা বলেন। মন্ত্রী অবস্থায় এখন উনি হয়তো এটা বলছেন, কিন্তু কিছুদিন আগে যখন মন্ত্রী ছিলেন উনি নিজে সঞ্চয়পত্র কিনেছেন এবং সঞ্চয়পত্রের টাকা নিয়েছেন। আচ্ছা, তো এখন আপনার সরকারের কিছু নির্দেশনা থাকে, তো সরকার যদি পলিটিক্যাল মাস্টার্স হিসেবে নিজেরা এগুলা সুবিধা অসুবিধা বেশি লেখাপড়া করতেন, এতে তো আবার ওনারা রাজনীতিবিদরা খেপে যাবেন। যারা আমলা হয় তাদের পড়তে হয়, কারণ তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, অনেকগুলো ঝামেলা যেতে হয়। কিন্তু রাজনীতির থেকে নেতা হইতে হলে তার নেতৃত্ব গুণ থাকলে বেশি পড়া লাগে না। তো তারা যখন নির্দেশনা দিয়ে যে এভাবে এভাবে করবা আয় বাড়ানো, তখন আমলারা অনেক কিছু এরকম খুঁজে 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 বাইর করে সরকারের কাছে প্লেস করে। ইট ইজ দ্য আলটিমেট ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট হোয়েদার গভর্নমেন্ট উইল অ্যাকসেপ্ট ইট অর নট। তার মানে যারাই সিদ্ধান্ত দিচ্ছেন তারা যখন পরামর্শ পাচ্ছেন, ভালো পরামর্শ আর খারাপ পরামর্শ বাছাই করার যোগ্যতা ক্ষমতা তাদের থাকতে হবে। আমরা IMF এর কাছে ঋণ চাইছি, আমাদের অবস্থা কি সেই সুখের জীবন কাটানোর মতো অবস্থা হচ্ছে যে ঋণ করিব ঘি খাইব, বাঁচিবই যদি সুখেই বাঁচিব? এটার উত্তর আপনি ওই যে আমরা প্রাইমারিতে যেগুলো পড়ে আসছি, গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের জমি নাই, অন্যের জমি চাষ করে, কিন্তু ছেলের বিয়েতে সে ভুয়া ধুমধাম করিল। এখন ঋণ আমাদের কোনো সরকার, এটা সবসময় বলে আসতেছি, কারণ একমাত্র বঙ্গবন্ধু সরকার ছাড়া বাকিগুলো তো সবগুলোর সাথেই কাজ করেছি মোটামুটিভাবে। ইউনিসেফটা তো আর চাকরিতে নেই, পাইনি। এদেরকে যা দেখেছি, কোনো সরকার ক্ষমতায় এসে এইটুক একবার সিদ্ধান্ত অ্যানাউন্স করে না যে আমি পরের মেয়াদে ক্ষমতায় আসবো কিনা সেটা আমার বিবেচ্য নয়, কিন্তু আমি জাতি গঠনের জন্য, যেটা প্রথম দিকে আলাপ হয়েছিল, আমার জাতি গঠনের জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমি এই স্কিমগুলো বাস্তবায়ন করব, করে না। কেউ কিন্তু ঋণ কমাতে পারে নাই, সবাই ঋণ বাড়িয়ে। কমাবে কোত্থেকে? কমানোর তো আগ্রহই নেই। ভিক্ষাবৃত্তিতে বেশি আগ্রহ হয়ে গেলে আপনি ইআরডিটা, যেটা আগের এক্সটার্নাল রিসোর্সের ডিভিশন, এখন ইকোনমিক রিলেশনস ডিভিশন, বেদরকারি, ওটার কাজে তো হলো ভিক্ষা করা। আমি সবসময় বলি, আমি ইআরডিতে এডিশনাল সেক্রেটারি হিসেবেও চাকরি করেছি, ডেস্ক অফিসার হিসেবেও করেছি। ওইখানকার ক্রেডিট ছিল যে সচিব প্যারিস কনসিডিয়ামে ব্যাগ নিয়ে বেশি ঋণ আনতে পারত, তিনি তত বড় জাবরেল সচিব, অর্থাৎ ভিক্ষা যে বেশি করতে পারত। তফাৎটা কি? রাস্তার যে ভিক্ষুক বাটি হাতে, তার সেরা জামা, মলিন চেহারা, বাটি হাতে চায়, আর রাষ্ট্রীয় ভিক্ষুক স্যুট টাই পরে স্নো পাউডার লাগিয়ে ওইখানে ভিক্ষা করে। এই ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য কোনো সরকারের কোনো উদ্যম ছিল না। ডক্টর মশিউর রহমান যখন ইআরডির সচিব, তার আগে ছিল লুৎফুল্লাহিল মজিদ। তো আমি তো প্রথম মহিত সাহেব যখন ইআরডির সচিব, সেই সময় তার দেখলাম, ওই সময় অবস্থা দেখলাম। তো মশিউর রহমান সাহেবকে আমি একদিন বললাম যে স্যার, এখানে ৭৬টা সেকশন আছে, বেদরকারি ৭৬ সেকশন, এতগুলা উইং, 2টা এডিশন থাকলে দরকার নাই তো। আমি কথা প্রসঙ্গে বললাম যে স্যার, আমাকে যে ডেস্কে দেয়া হয়েছিল, সেই ডেস্কে চাকরি করার সময় প্রথম আমি বেতনের চেক আসলে ক্যাশ সরকার চেকটা নেওয়ার সময় আমি অন্য দিকে তাকাইয়া সই করে নিতাম। এটা ক্যাশ সরকার 2-3 বার দেখার পরে বলল, স্যার আপনি চেক নেওয়ার সময় আরেক দিকে তাকাইয়া সই করেন কেন? আমি বললাম যে বাবুরের লজ্জা লাগে যে বিনা কাজে সরকারের বেতন নিতেছি, 7 দিনে একটা চিঠিও তো ওষুধের অনুমান হিসাবে, প্রত্যয় হিসাবে আমার কাছে আসতেছে না। তাহলে আপনি এই যে পালতেছেন শক্তভাবে, ফরেন মিনিস্ট্রিকে একটা উইং দিলেই ইআরডির কাজ চলে। এখন আপনি ভিক্ষা বেশি করবেন,
ফিল্ডারেজ বেশি হবে, চুক্তিতে বেশি বাইরে যাবেন, কনসালটেন্ট বেশি হবে। হ্যাঁ, তারপরেও তো আমরা ওই প্রজেক্ট এইড আসলে সেটা বেশি খরচ করতে পারি না। কিন্তু আমরা কারণ দেখেছি নিয়ম কানুন থাকে। শেখ হাসিনা সরকারের একটা বৃহৎ সমালোচনা ছিল যে তারা ঋণের পরিমাণ অনেক বাড়িয়েছেন, ইচ্ছা মতো ঋণ নিতেন আর সেগুলো দিয়ে তো প্রকল্প এখন করতেন। বাকি জনে কি তো কমাবে? সেইখান থেকে তাহলে আমরা ফিরছি না, আমরা না, ওই- ফিরছি কোথায়? বাকি জন কি এখন বলতে পারবে যে ঠিক আছে আমি ওই যে IMF এর যে ঋণটা এখনো ডিসবার্স হয় নাই, যে অংশ আছে আমি নেব না? পারবে নাকি? এটা পাওয়ার জন্য যে দেশপ্রেমের শক্তি দরকার, জনগণকে উদ্বুদ্ধ করা, সে নেতৃত্ব নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আমি জীবনে প্রথম সরকারি পয়সায় বিদেশ গেলাম কোরিয়া, সাউথ কোরিয়া, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, বয়স কম। ওখানে গিয়ে যে অবস্থা দেখলাম, তাদের দেশপ্রেমের যে অবস্থা দেখলাম, গল্প শুনলাম, তাদের একবার রাইস প্রোডাকশন কম হয়েছে। তাদের প্রেসিডেন্ট মোস্ট প্রবলি পার্ক চুন হি ছিল, তারপরে তো চুন্দু হুয়ান আসলো, জাস্ট রেডিও টেলিভিশনে ভাষণ দিল যে আমাদের ফরেন রিজার্ভের যে অবস্থা, তাতে আমরা চাল আমদানি করতে চাই না, কোরিয়ানরা পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত একবেলা ভাত খাবে না, অন্য কিছু খাবে। সি উইচ খাবে। তারা খায় নাই, তাদের চাল আছে, খায় না। আমি জিজ্ঞেস কোরিয়াতে করি, সিউইড এখন খুবই জনপ্রিয়, এবং কেন খাও নানান না? রকমের সিউইড পাওয়া যায়। কেন খাও নাই? আমি তার জন্য বলে যে আমাদের নেতা বলেছে। এক দেখলাম দেশপ্রেম, দ্বিতীয় দেখলাম আমাকে, এটা আমি আরও এক জায়গায় বলছিলাম, আমাকে ওরা বললো কথা প্রসঙ্গে, তুমি যদি $10 উইদাউট লিগ্যাল ওয়ে পাসপোর্টে এন্ট্রি না করে আমাদের এখানে কেনা বেচা করতে পারো, তোমাকে $10,000 দিয়ে দেবো। বিরোধীরা শুধু ক্ষমতার ভাগের সংস্কারের কথা বলে, স্বাস্থ্যখাতের সংস্কারের কথা বলে না। আবার আরেকজন সংসদ সদস্যকে আমি দেখেছি, তিনি বলেছেন পদ্মা সেতু আর তাজমহল একই রকম, দুইটাই নাকি অহংকারের বহিঃপ্রকাশ। আপনার কাছে কি মনে হয়, প্রয়োজনীয় কোনটা, অপ্রয়োজনীয় কোনটা? এটা নিয়ে আমাদের সংসদ সদস্যরা কেন কথা বলেন না? আর যখনই তারা কথা বলেন, কেন তারা সবসময় প্রতিপক্ষের দোষ বিবেচনা করার জন্য কথা বলেন? অনেক ইতিবাচক ঘটনা কিন্তু ঘটছে, তার মধ্যে একটা সংবাদ আপনাকে শুধু দেই। বাংলাদেশ থেকে হ্যাচিং এগ, মানে যেখান থেকে ডিম ফুটিয়ে বিশুদ্ধ মুরগির বাচ্চা তৈরি করা হয়, সেরকম এগ আমরা বা ডিম নাইজেরিয়াতে রপ্তানি করছি। এটা একটা সুখবর যে আমরা অন্য দেশের কৃষি খাতে অবদান রাখতে পারছি। তো সেই বিষয়গুলি কোনোদিন আমরা দেখি যে আলোচনায় আসে না, বা এগুলিকে উন্নতি করার জন্য কি করতে পারি সেটা আসে না। শুধু আসে কার কি দোষ, কোন সেতু, কোন ভবন, কোন কাজ, অহংকারের প্রকাশ। তাজমহলের সাথে পদ্মা সেতু তুলনা দেওয়া, এটা কি বেশ যৌক্তিক কিনা? আমি যখন যমুনা বহুমুখী সেতু কর্তৃপক্ষে অতিরিক্ত পরিচালক হিসাবে কাজ করতেছিলাম, তখন জাপানিদের তো $200 মিলিয়ন লোন ছিল সেখানে। তো এক জাপানি, আমরা তাদেরকে একটা খাওয়া পান্ডা গার্ডেনে, মোহাম্মদ আলী সাহেব আবার এই জিনিসগুলো ভালো করতেন, ভেরি অনেস্ট অফিসার, দক্ষ অফিসার, কিন্তু ডোনারদেরকে হিউমারে রাখার জন্য ভালো পার্টি দিচ্ছেন। কিন্তু জাপানি একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে আমাদের থেকে লোন নিয়ে তুমি তোমার ভালো খাবার খাওয়াও। যমুনা সেতু করতেছো, এত বড় মাছ ভাজি দিলে এটার এক কোনাও তো খেতে পারি না, অপচয় কেন করতেছো? তো এটা তো জবাব নাই। এটা প্রটেস্ট করে আমি পরে যত পার্টি হইতো যেতাম না, সোনারগাঁতে পার্টি, আমি যাবো না, দরকার বেদরকার। এইবার বাজেট পাস হওয়ার পরে যদি আরেকবার খাওয়াটা বন্ধ করে, বাজেট পাস হয়, গরিব মানুষ, গরিব দেশ, কিন্তু বাজেট পাস হওয়ার পরে ওমরা সোমরা 1000, 1200, 1400 লোকের একটা বিরাট পার্টি করে খাওয়ায়, কেন বুঝি না। এবার দেখি ব্রেক থ্রুতে এটা বন্ধ করে কিনা। আরেক জাপানি আমাকে জিজ্ঞেস করছিল, তোমরা তখন 16 কোটি মানুষ, 32 কোটি হাত, তো এর মধ্যে বৃদ্ধ শিশুতে 16 কোটি হাত বাদ দিলাম, আর 16 কোটি হাত তোমার কাছ থাকলে তোমাদের আমাদের থেকে এত লোন নেওয়া লাগে নাকি? কোরিয়া স্বাধীন হইল কোরিয়ান ওয়ারের পরে, 51-এর পরে, আমরা তো অরিজিনালি 47-এ হইলাম, তা আমরা তো আগাইতে পারলাম না, ওরা NIC-তে চলে গেল, উঠলো। তো আমাদের একটা জবাব ছিল সুন্দর, যে হাত তো দুইটা, একটা হাত সবসময় নিজের পশ্চাৎ দেশে দিয়ে রাখি, পোকামাকড় থাকে বা কিছু হয়, অভ্যাস হয়ে গেছে, তাহলে এটা কাজ করতে পারে না। আরেকটা হাত সংস্কৃতিও আমরা অন্যের পেছনে দেওয়ার জন্য ব্যস্ত থাকি। আপনি সংসদের মধ্যে মোলায়েম মোলায়েম কথা, আমি সংসদেও তো চাকরি করেছি এবং ওখানে যাওয়ার বড় আগ্রহ ছিল, করতে যাইয়া মাসেক থাকার পরে ছেড়ে দেবা কেঁদে বাঁচি, জমিরুদ্দিন সরকারের থেকে মুক্তি নিয়ে আসতে পারি না, পরে ছুটলাম। ওখানে যখন নিজের স্বার্থ আসে, তখন বাচ্চা কাচ্চারা একটা অফিস চাইতেই পারে, MP হইলে একটা গাড়ি চাইতেই পারে,
নূতন মাস্তান সৃষ্টির জন্য উপজেলাতে তাদের অফিস দেওয়ার কথা উঠতেই পারে। আগে গাড়িটা, এখন গাড়ি নেবে না বলছে না, প্লট নেবে না বলছে না, তো তাহলে আরেক দিকে পোষাইতে হবে। তো এখানে বিরোধী দল যেটা বলতেছেন, বিরোধী দল পেলেন কোথায়? আমি এখনো এখনকার সংসদে বিরোধী দল আছে এটা বলি না, দল একটা। বিরোধী দল যেটা হয়তো দুই পক্ষই, বাজাই বাংলাদেশ জামাতে ইসলামী আর বাজাত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুইটা তো এক দল। বেগম জিয়ার এক ফোঁটা রহমতের জন্য জামাত জিব্বা 10 হাত বের করে রাখতো সবসময়, দুইটা মন্ত্রিত্বে গেল কেমন। সেই এক দলটা দেখলো যে সুযোগ আসলো, অতএব যে আলী তাদের নিষিদ্ধ করছে এখানে 100 হইয়া, আর বাজাদুর দেখলো 28 অক্টোবর সে সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে তাদের পল্টন পুরা তছনছ করে দিল। অতএব একজোট হয়ে এখন আলীকে ঠেকাতে হবে। আলী ঠেকানোর জন্য নিষিদ্ধ রাখতে হবে, রাখলো, যেটা খোদ প্রেসিডেন্ট জিয়াও করে নাই। বাকশাল শেষ হওয়ার পরে উনি বহুদলীয়র মধ্যে আলীকেও রাজনীতি করার সুযোগ দিয়েছে, এটা করে দিল ঠেকা। বিরোধী দল নাই, যেগুলা মাঝে মাঝে বলে পদ্মা সেতু দেখতে তাজমহলের মতো, হাতি যে অংশ যেমন দেখে, বাগ্যির যে বলে নাই যে হাসিনা করছে পদ্মা, এটা ভাঙ্গে ফেলো এখন। এমনি তো বাগানে হাঁটার সময় একজন বলতেছে ফিলারের গোড়ায় বালি উঠে ফেলতেছে, কি জন্য? ওর ব্যাগ কইলে ফিলারের গোড়ায় বালি বেশি উঠাইলে একার কোনো রকমে একটা ফিলার যদি পইরা যাইতে পারে তাহলে এবার আরও শক্ত করে বলা যাবে সমস্ত টাকা মাইরা ইন্ডিয়া নিয়ে গেছে, এই জন্য পদ্মা সেতু ফিলার পড়ে গেছে। তা আপনি অন্যের পেছনে হাত দুইটা, একটা অন্যের পিছনে রাখবেন আর একটা নিজের পিছনে রাখবেন, যে সংস্কৃতি চলতেছে সেটা চলবে। আপনার এই সংস্কৃতি আমরা আগের মতোই ছিলাম, আগের মতো আছেন না। আপনি রাজনীতি দেখেন না, পারিবারিক রাজনীতি না, বড় দলগুলো কি পারিবারিক। পরিবারের যোগ্য লোক থাকলে সে কি পাবে না? পরিবারের যোগ্য লোক হইলে আরে আর যোগ্য ছিল না। যে সময় তারেক রহমান সাহেবকে সিনিয়র যুগ্ম মহাসচিব করছে তখন তার বাপের আমলের বড় যোগ্য কেউ ছিল না। অনেকেই বয়স হয়ে গিয়েছেন, এখন না, আগের থেকে। দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য তো আসলে বাংলাদেশে শুনেন আইকন লাগে। এখানে দলগুলা পারিবারিক দল হওয়ার পরে এই জাতীয় কালচার চলবে।